আগরতলা ত্রিপুরা থেকে এসেছি। আগরতলা ত্রিপুরা। আমরা উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে। আচ্ছা, শুনলাম যে গরুর গাড়ি করে নাকি এখানে যাওয়ার ব্যবস্থা আছে। টুরিস্ট? আমি টুরিস্ট না, আমাদের এখানেই বাড়ি। আমি রামসাইকে এক্সপ্লোর করছি, অর্থাৎ পর্যটকদের সামনে তুলে ধরছি। এখানে তো শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের লোক নয়, গোটা ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষের বাইরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এখান থেকে লোক আসছে। মানে এটা এসে পড়েছে লর্ড কার্জন। লর্ড কার্জনের বিখ্যাত টাইগার হান্টিং জোন ছিল এই জায়গাটা। 1904 সালে বেশ কয়েকটি টাইগার কিন্তু এখানে তিনি শিকার করেছিলেন লর্ড কার্জন। তো সব মিলিয়ে জায়গাটা খুবই বিখ্যাত। বন্ধুরা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? হ্যাঁ, পথ শেষ না হলে বিষয়টি খুবই রোমান্টিক হতো, কিন্তু চলতে চলতে হঠাৎ যদি আপনার পথ বন্ধ হয়ে যায় তাহলে বিষয়টি কেমন হতো? আর হ্যাঁ, আজকে আমি আপনাদের এমন একটি পথে নিয়ে যাব যে পথটি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। মনে করুন আপনি একটি পথ দিয়ে যাচ্ছেন, এই পথটি যেতে যেতে হঠাৎ বন্ধ হয়ে গেল, তারপর আর রাস্তা নেই, আছে শুধু ঘন জঙ্গল, বন্য পশু, পাহাড়, নদী। হ্যাঁ, আজকে আমি আপনাদের নিয়ে যাব এরকম একটি জায়গায়, ময়নাগুড়ি ব্লকের সর্বশেষ গ্রাম রামসাই। ওয়েলকাম টু দ্য রামসাই ভিলেজ। বন্ধুরা, বর্তমানে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে একটি মোটা চওড়া রাস্তা শেষ হয়ে গেছে। আপনারা এই যে ব্যারিকেডটি দেখতে পাচ্ছেন, এই ব্যারিকেডে এপারে যাওয়া কিন্তু সম্পূর্ণ নিষেধ, কারণ এই জায়গাটি হচ্ছে বন্য পশু, বাইসন, গন্ডার, হাতি, বুনো শুকর এদের জায়গা। একটা রোমাঞ্চকর বিষয়, তাই না? যে হঠাৎ করে একটা চওড়া রাস্তা আসলো, এখানে থেমে গেল। হ্যাঁ, সত্যি এটা খুব রোমাঞ্চকর বিষয়। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো যে অফবিট জায়গা আসলে কাকে বলে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ময়নাগুড়ি ব্লকের সর্বশেষ গ্রাম, যেখানে আসলে একটা মোটা চওড়া রাস্তা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কি এমন আছে এই গ্রামে যে দেশ বিদেশের বহু পর্যটক পাগলের মতো এখানে ছুটে আসেন? চলুন তাহলে এক এক করে আমরা রামসাই অঞ্চলের সমস্ত জায়গা এক্সপ্লোর করি। সর্বপ্রথমে আপনাদের জানাবো এখানকার ভৌগোলিক অবস্থান। জায়গাটি রয়েছে ময়নাগুড়ি শহর থেকে 20 কিলোমিটার উত্তর দিকে এবং লাটাগুড়ি শহর থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে। লাটাগুড়ি কিংবা ময়নাগুড়ি আপনার দু জায়গা থেকে আসতে পারবেন বিভিন্ন গাড়িতে করে কিংবা পার্সোনাল গাড়িতে। এছাড়াও ময়নাগুড়ি শহর থেকে আপনারা পেয়ে যাবেন ছোটোখাটো টোটো বা সাফারি গাড়ি, যার মাধ্যমে আপনারা অতি সহজে এই রামসাই বাজারে আসতে পারবেন। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে মরশুমে অর্থাৎ বিশেষ করে ডিসেম্বর, 25শে ডিসেম্বরের পর থেকে পুরো জানুয়ারি, এই জায়গাটাতে পিকনিক করার মতো জায়গা খুঁজে পাবেন না, এত ভিড় হয়। প্রচুর লোকজন কিন্তু এখানে পিকনিক করতে আসে। তো আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে জলঢাকা নদী, আর সামনেই রয়েছে জলঢাকা মূর্তি নদীর সঙ্গমস্থল। এখানে জলঢাকা, ডায়না, মূর্তি 3টি নদী রয়েছে। আর একটা কথা এখানে বলবো, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ঠিক এই আশেপাশে জায়গাটা একটা ঐতিহাসিক কারণে বিখ্যাত রয়েছে। আপনারা ইতিহাসে পড়েছেন বড়লাট লর্ড কার্জন, তিনি কিন্তু বাঘ শিকারের জন্য এই জায়গাতে এসেছিলেন। অর্থাৎ এই জায়গাটি বিখ্যাত টাইগার হান্টিং জোন হিসাবে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে এই জায়গাটাতে ব্রিটিশ আমলে বিখ্যাত বা পরিচিত ছিল, তার আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ আমরা বলতে পারি। এখানে একটি গ্রাম রয়েছে যার নাম সাহেবকুড়া। আসলে ব্রিটিশ সাহেবদের থাকার কারণে সেখানকার একটি জায়গা বা জলাশয়ের নাম হয়েছে সাহেবকুড়া, এবং সেই সাহেবকুড়ার নামে বর্তমানে একটি বিস্তীর্ণ এলাকাও রয়েছে। তো সব মিলিয়ে বলতে পারি এই যে রামসাই এলাকাটি রয়েছে, এই জলঢাকা নদীর পিকনিক স্পট বা রামসাই ভিলেজ আপনাদের যেটা দেখাচ্ছি, পুরো রামসাই জঙ্গল, এখানকার বস্তি এলাকা, চা বাগান, পুরোটাই কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা। শীতের মরশুমে এখানকার একটা বিশেষত্ব হলো, যদি আপনারা উত্তর দিকে তাকান, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে হিমালয়ের একটা অপরূপ সৌন্দর্য অনুভব করা যায় বা দৃশ্য উপলব্ধি করা যায়। আবার যদি এই দিকে আপনারা তাকান অর্থাৎ উত্তর পশ্চিম দিকে, তাহলে এখান থেকে পরিষ্কার কিন্তু কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ বা শিখরগুলো স্পষ্ট আপনার চোখে ধরা পড়বে। চলুন এবার আমি আপনাদের নিয়ে যাব রামসাই জঙ্গলে। বন্ধুরা, রামসাই এলে আপনাকে একবার আসতেই হবে গরুমারা জঙ্গলে। বন্ধুরা, এই জায়গাটি বা এই ফরেস্টটি একসময় অর্থাৎ ব্রিটিশ আমলে বিশাল বিখ্যাত ছিল, কেননা এখান থেকে প্রচুর শালগাছ একসময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত রেল লাইনের স্লিপার বানানোর জন্য। আরেকটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি এই জায়গাটা বিখ্যাত ছিল 3T এর জন্য। টি ফর টবেকো, টি ফর টি অ্যান্ড টি ফর টিম্বার, অর্থাৎ কাঠ, চা এবং তামাকের জন্য কিন্তু এই জায়গাটা বিখ্যাত ছিল।
এছাড়াও বলবো এখান থেকে এক সময় অর্থাৎ রামসাই হাটকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ পাট বাইরে রপ্তানি হতো। পাটের পরিমাণের উপর নির্ভর করে ব্রিটিশটা কিন্তু ব্রিটিশ গেজেটিয়ে লিখে গিয়েছিলেন যে এখানে কত পরিমাণে পাট চাষ হয় যে রামসাই বাজার থেকে সেগুলো বাইরে রপ্তানি করার প্রয়োজন পড়ে। আচ্ছা আরেকটা কথা বলি, এই যে রামসাই বাজারের কথা আপনাদের বারবার বলছি, রামসাইয়ে কিন্তু এখনও সাপ্তাহিক হাট বসে। আপনাদের সেই দৃশ্য আমি পরের অংশে দেখাচ্ছি। এই রামসাই বাজার থেকে একসময় রামসাই টু গয়েরকাটা, রামসাই টু শুল্কাপাড়া, রামসাই টু চালসা এবং রামসাই টু ময়নাগুড়ি এই সড়ক পথে যোগাযোগ ছিল। এমনকি লাটাগুড়ি থেকে রামসাই হয়ে অর্থাৎ জলদেগা নদী পার করে ওপারে যাওয়ার পথও কিন্তু এখানে ছিল। শুধুমাত্র ছিল নয়, এই জায়গাটা বিরাট বিখ্যাত ছিল। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বেশ কয়েকটি ফেরি ছিল, নৌকাহাট, তার মধ্যে রামসাইয়ের নৌকাহাটটিও বিখ্যাত ছিল। এই নৌকা যাতায়াতের পথটি অর্থাৎ নাওথোয়া যাওয়ার পথটি নাও ফর নৌকা, এই থোয়া শব্দটা রাজবংশী একটি শব্দ, রাখা, নৌকা রাখা বা নাওথোয়া। এই নাওথোয়া শব্দটি পরবর্তীতে নাথোয়া রূপে রূপান্তরিত হয়। তো যাই হোক, আমি আপনাদের বর্তমানে দেখাচ্ছি এই রামসাই ফরেস্ট বা গরুমারা ন্যাশনাল পার্কের একটি অংশ। দেখুন এখানে প্রচুর শাল গাছ। আপনি যদি আসেন তাহলে ঘন ঘন শাল গাছের ঘন ছায়ার মধ্য দিয়ে আপনাকে কিন্তু পথ চলতে হবে। আর সুযোগ পেলে আপনারা জঙ্গল সাফারিও করতে পারেন। এখানে জঙ্গল সাফারির ব্যবস্থা আছে, তার জন্য আপনাকে লাটাগুড়ি থেকে টিকিট কাটতে হবে। বন্ধুরা, যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আপনার এই যাত্রাপথে পেয়ে যেতে পারেন বন্য পশুর দেখা, গন্ডার, বাইসন, এখানকার হরিণ, বন্য শুকুর, পেখম তোলা ময়ূর আপনারা যে কোনো সময় কিন্তু দেখতে পারেন। আর এই কারণেই আমাদের এই রামসাই বিশ্ববিখ্যাত। বন্ধুরা, এই রামসাইতে বেশ কয়েকটি বনবস্তি রয়েছে যেখানে ট্রাইবাল মানুষেরা বসবাস করেন, যেমন বুদরাম বনবস্তি, এছাড়া রয়েছে চটুয়া বনবস্তি, এবং আপনারা যদি এই রাস্তায় যান তাহলে পেয়ে যাবেন কালামাটি বনবস্তি। ওই যে দূরে টিলার মতো একটি অংশে বেশ কয়েকটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো চটুয়া বনবস্তি। বন্ধুরা, এবার আমরা যাব চটুয়া বনবস্তি, আর এখান থেকে হলো চটুয়া বনবস্তি এই পাড়াটির শুরু। এই পাড়াতে কি কি রয়েছে আমরা শেষ পর্যন্ত আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন। এটি হলো চটুয়া বনবস্তির শেষ সীমানা। এই যে আমার সামনে তারজালি আপনারা দেখতে পাচ্ছেন, এবারে কিন্তু আমি যাব না, কারণ এইদিকে যাওয়া নিষেধ বা নো এন্ট্রি। এই যে জায়গাটা, এটা হচ্ছে গরুমারা জঙ্গল। এই গরুমারা জঙ্গলের শেষ প্রান্তে, অর্থাৎ আপনি বলতে পারেন এই বাড়িটাই হলো শেষ বাড়ি, চটুয়া বনবস্তির শেষ বাড়ি। এনারা কিন্তু জঙ্গলের খুব কাছাকাছি জায়গায় একসাথে সহ অবস্থান করে কিন্তু বসবাস করছে। এখানে কয়েকটি মাত্র পরিবারের বাস। আপনারা যদি রামসাইতে ঘুরতে আসেন তাহলে এখানকার মানুষের সাথে মেশার জন্য অবশ্যই চটুয়া বনবস্তিতে আসবেন। আমরা এখানকার কয়েকজন মানুষের সাথে কথা বলে নেব। এই জায়গাটার নাম কি? চটুয়া বনবস্তি। চটুয়া বনবস্তি। এখানে কতগুলি পরিবার আছে? এখানে বাড়ি আছে 22টি পরিবার আছে। আচ্ছা, এখানে কি আশেপাশে কোনো স্কুল আছে? স্কুল নাই। এখানকার বাচ্চারা সাধারণত কোন স্কুলে যায়? প্রাইমারি স্কুল কোথায় এটার? প্রাইমারি স্কুল একটা হয় যে গুদরামে, রামসাই। এখানে প্রচুর বন্যপ্রাণী আছে। এদের যাতায়াতে সবসময় কিন্তু বন্যপ্রাণীর সাথে দেখা হওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে। আচ্ছা, বন্যপ্রাণীর সাথে আপনারা যে এখানে একসাথে সহাবস্থানে আছেন, আপনাদের বন্য পশুকে ভয় লাগে না? না, আমাদের তো অভ্যাস হয়ে গেছে, ভয় লাগে না। অভ্যাস হয়ে গেছে, তো আমাদেরকে থাকতেই হবে। একদম একদম। আচ্ছা, বন্য পশুর সাথে আপনাদের কোনো সাক্ষাৎ দেখা হয়েছে, হঠাৎ করে আপনারা ভয় পেয়ে গেছেন বা বাড়িতে চলে আসে, এরকম কোনো ঘটনা ঘটেছে? ঘটে। এরকম কোনো ঘটনা যদি থাকে আপনাদের অভিজ্ঞতা যে বন্য পশুর সাথে দেখা হয়েছে? বাড়িতে তো কিছু লোকজনকে মারে নাই, কিন্তু আচ্ছা। বনে গেলে মারে। আচ্ছা আচ্ছা, এদিকে বের হয়ে আসে, মাঝে মধ্যে হয়তো আসে, খাবারের সন্ধানে আসে, খাওয়ার জন্য আসে। এখন কাঠল আছে, বাস আছে, বাসের গাঁজা খায়, কাঠল খায়। আচ্ছা, এখানকার বাড়িগুলো না সব উঁচু উঁচু বাড়ি। এগুলো কি সাধারণত এই বন্য পশুর হাত থেকে বাঁচার জন্য এইভাবে তৈরি করা? হ্যাঁ। আচ্ছা, তো এনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। বন্ধুরা, আপনারা যদি বাইরে থেকে, অর্থাৎ অনেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসেন বা ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে আসেন, রামসাই ঘুরতে আসলে এখানকার মেদলা ওয়াচ টাওয়ার, এখানকার পিকনিক স্পট, জলঢাকা নদীর চর, এখানকার গরুমারা জঙ্গলের পাশাপাশি এখানকার মানুষের সাথে মিশে যাবেন। দেখবেন এখানকার মানুষটা খুব সরল এবং সহজ সরল, সবার সাথে ভালোভাবে মিশতে জানে। এখানকার মানুষের সাথে মিশতে আপনার খুব ভালো লাগবে। তাই সকলকে এই রামসাইতে আসার আবারও আমন্ত্রণ জানাই। আচ্ছা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওতে আসার জন্য।
ঠিক আছে, নমস্কার। একজন ব্যক্তির সাথে আমি আলোচনা করে নেব এখানকার জীবন জীবিকা কি করে তারা জীবনযাপন করে এসেছে। আচ্ছা, এখানকার মানুষের জীবিকা কি, প্রধান জীবিকা আপনারা কি করে জীবনযাপন করে, অর্থাৎ আমরা মূল কি কাজ? করি, আমরা আমাদের এই যে বাগানে আউটসাইডে কাজ হয়, আমাদের কোনো কাজ কামাই এখানে নেই। যখন আমাদেরকে সাহেবগুলা ডাকে তখন আমরা কাজে যাই। কাজের আচ্ছা। থেকে হ্যাঁ সকাল 7টায় যাই, 3:30টায় বাড়িতে আসি। বাড়িতে এসে আমাদের আর এই যে বাড়িতে যা কিছু ডেইলি মজুরি মানে নিত্যদিন মজুরি কত নেয়? আমাদের 240 টাকা দেয়। 240 টাকা দেয়। আর কাজ কখন শুরু হয়? 7টার থেকে মানে এসে 3:30টা। 7টা থেকে 3:30 কাজ। আচ্ছা, আমরা দেখলাম এই পাড়াতে যতগুলো বাড়ি আছে সবগুলো উঁচু উঁচু, এরকম উঁচু বাড়ি হওয়ার কারণটা কি? আমাদের এখানে উঁচু বাড়ির কারণটা মানে আমাদের হাতি আছে, হাতি হাতির জন্য আসে এখানে? হ্যাঁ টোটালে বাড়ি চলে আসে। এই যে কয়েকদিন আগে আমাদের এই সামনেই চলে আসছে ঘরের বাড়ি এসে। এই বন্যপ্রাণীর সাথে আপনারা একসাথে বসবাস করছেন, আপনাদের ভয় করে না? কেন ভয় পাবো, এখন ওদের বাড়ি ঘুরে পড়ে আছে। একদম, উনি খুব সুন্দর একটা কথা বলেছেন। এই বন্য এলাকায় ওরা যে বসবাস করছে, অর্থাৎ বন্যপ্রাণীর সাথে সহাবস্থানে আছে, ওনারা ভয় করেন না, অর্থাৎ শ্রদ্ধা করেন, তাদেরকে শ্রদ্ধা করেন, এটা ঠিক, কিন্তু তেমন ভয় করেন না, অর্থাৎ একসাথে মিলেমিশে ওরা বসবাস করছে এই জঙ্গল লাগোয়া এলাকায়। আচ্ছা, বন্যপ্রাণীর সাথে আপনাদের এরকম কোনো ঘটনা হয়েছে, অর্থাৎ সাক্ষাৎ হয়েছে এরকম? হ্যাঁ অনেকে হয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো ঘটনা হয়নি, আমরা ওইটা বলতেই পারবো না। কিন্তু বাইরে বাইরে জায়গা হচ্ছে, আমাদের গ্রাম থেকে চটুয়াবস্তি বলে ওখানে হচ্ছে, কিন্তু আমাদের এখানে কিছু হয়নি এখনো। বর্তমান আমরা কিছু বলতেই পারবো না। আমরা শুনেছিলাম বা খবরে দেখি যে কোনো কোনো সময় বন্য পশু এসে সুর দিয়ে আপনাদের ঘরের ভিতরে চাল ডালও নিয়ে যায়, এরকম রোমাঞ্চকর কাহিনী বা হ্যাঁ, নিয়ে ভয়ের কারণ হয়েছে আপনাদের? না, আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে, কিন্তু ওইটা আমাদের কোনো অন্যায় করিনি, কিন্তু খেতেই পারে, কিন্তু ও তো এখন জীবে ইসে না। একদম, এই কথাতেই বোঝা যাচ্ছে ওনারা বন্যপ্রাণীকে কতটা ভালোবাসেন, অর্থাৎ বন্যপ্রাণীর প্রতি কোনো অভিযোগ তাদের নেই। তাদের খাবার নিয়ে গেছে, ওরা খুশি মনে দিয়েছে যে ঠিক আছে খাবার আমার বাড়ি থেকে চাল ডাল নিয়ে গেছে, ওদের খাবার প্রয়োজন, কিন্তু তাদের প্রতি কোনো অভিযোগ নেই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম কি? আমাদের নাম সুনিতা, এই জায়গাটার নাম কি? কালীপুর বনবস্তি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, এরপর আমরা উঁচু উঁচু ঘরবাড়ি দেখার পর এই কাদামাখা পথটি বেয়ে চলছি আরেকটি বনবস্তির দিকে। আর এখানকার মানুষজনের অবস্থান দেখে আমাদের মনে হয়েছিল এরা এখনও জীবনযাপন কাটাচ্ছে আরামেই, এদের মধ্যে কোনো কর্মব্যস্ততা নেই, এরা সহজ সরলভাবে একটা আরামের জীবনযাপন করছে। আর একটি বনবস্তি থেকে আরেকটি বনবস্তি যাওয়ার সময় আমাদের পেরোতে হচ্ছে জঙ্গল, মাঝে মধ্যে ছোট সোতা। আর আমরা এই ছোট্ট সোতাটি পেরিয়েই এবার চলছি আরেকটি বনবস্তির উদ্দেশ্যে। বন্ধুরা, বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি আসলে দুটো বনবস্তির ঠিক মাঝামাঝি জায়গা। এদিকে রয়েছে বুদরাম বনবস্তি এবং আমার এই ডান দিকে, অর্থাৎ আমি যে পথে এখন যাব এই পথ দিয়ে গেলে আমরা যেতে পারবো কালামাটি বনবস্তি। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘন শালবনের নিচে ঘন অন্ধকার ছায়াতলে আমাদের এই সুন্দর জায়গা। আপনারা যখন রামসাই ঘুরতে আসবেন তখন এই ঘন জঙ্গলের ভিতর যদি একবার আসেন, এখানকার ঝিঝি পোকার ঝিঝি ডাক, নানা রকমের পাখির কলরব যখন শুনবেন, তখন শহরের যে কোলাহল সেটা কিছুক্ষণের জন্য ভুলতে বাধ্য হবেন, অর্থাৎ আপনি প্রাকৃতিক পরিবেশের সাথে পুরোপুরি মিশে যেতে পারবেন। তাই আপনাকে কিন্তু এই ঘন জঙ্গল অর্থাৎ শালবনের নিচে ঘন ছায়াতলে একবার আসতে হবে রামসাই এলে। চলুন এবার আমরা আপনাদের নিয়ে যাব কালামাটি বনবস্তি। এই যে সামনে আপনারা গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট থেকে ভিতরে আসা কিন্তু সাধারণ পাবলিকের জন্য নিষিদ্ধ, শুধুমাত্র জঙ্গল সাফারির জন্য এই পথটি খোলা আছে। কেননা এই পথটি সোজা চলে গেছে এই যে গরুমারা জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ লাটাগুড়ি থেকে রামসাই আসার একমাত্র জঙ্গল সাফারির পথ। জঙ্গল সাফারি করলেই শুধুমাত্র আপনারা হুট খোলা গাড়িতে করে এই পথ দিয়ে যেতে পারবেন। আর এই পথ কিন্তু ভীষণ ভয়ানক, এখানে যখন তখন বন্য পশু, বিশেষ করে একশৃঙ্গ গন্ডার, যার জন্য এই গরুমারা জঙ্গল বিখ্যাত, তা দেখতে পারেন। এছাড়াও বাইসন বা এখানকার লেপার্ড, এগুলো তো আকছার এখানে দেখা মেলে। তো এই রাস্তাটি কিন্তু সাধারণের জন্য খোলা থাকে না। আপনাদের যদি এই রাস্তায় ভ্রমণ করে একটা রোমাঞ্চকর বা অভিযানের সাক্ষী হতে হয়, তাহলে আপনাকে কিন্তু টিকিট বুক করে এই পথে আসতে হবে। আর এই পথে আপনাকে আবার বলবো যে এই গেটটি হচ্ছে এখানকার পাবলিকের জন্য কিন্তু শেষ সীমানা। এই গেটের পরে উত্তর কালামাটি বনবস্তির এই গেটটার পথে কিন্তু কোনো পাবলিক এই পথে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসতে পারে না। তো আসুন আপনারা রামসাই আসলে একবার এই পথেও আসবেন রোমাঞ্চকর অনুভূতি নেওয়ার জন্য। আপনাদের রামসাইতে স্বাগত। আপনারা কোথা থেকে আসছেন? আমরা উত্তর 24 পরগনার বারাসাত থেকে আসছি। উত্তর 24 বারাসাত। আপনারা অনেক দূর থেকে উত্তরবঙ্গে আসছেন ঘুরতে। আর রামসাইয়ের খোঁজ আপনাকে কে দিল?
মানে কোথা থেকে পেলেন? আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে রামশাহীতে বর্তমানে অর্থাৎ রিজার্ভ ফরেস্ট বন্ধ থাকলেও রামশাহীর মেদলা ওয়াচ টাওয়ার কিন্তু এখনও খোলা আছে। আর এখানে নিত্যদিন অর্থাৎ সবসময় কিন্তু বাইসন, গন্ডার, হাতি, বুনো শুকর সহ নানা রঙের পাখি, পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। আচ্ছা, আপনারা এখন টিকিট কেটে মেদলা ওয়াচ টাওয়ারের ভিতরে যাবেন? হ্যাঁ, ভিতরে যান। আচ্ছা, আপনি কোন শিফটে আসেন, না অর্থাৎ কোন সময় যাচ্ছেন? এখন সময় কত? এখন সময় হচ্ছে আপনার এই 1টা বাজবে। এখানে আপনারা থাকার প্ল্যান করছেন? না, থাকবো না, আমরা আচ্ছা। থাকবো বলতে লাটাগুড়িতে থাকবো। ঠিক আছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রামশাহী আপনারা ঘুরুন, এনজয় করুন। দাদা, আপনারা কোথা থেকে আসেন? আমি আগরতলা ত্রিপুরা থেকে এসেছি। আগরতলা, ত্রিপুরা। আগরতলা ত্রিপুরা আচ্ছা, কদিনের ট্যুর ছিল এখানে ওয়েস্ট বেঙ্গলে? ওয়েস্ট বেঙ্গলে ছিল। আমরা তো প্রথমে এসে গেলাম কার্শিয়াং, তারপর গেলাম দার্জিলিং, তারপর কালিম্পং, এরপরে এখানে। আচ্ছা, রামশাহী এখানে আসার পরিকল্পনা কি করে করলেন, অর্থাৎ কি করে জানলেন যে এখানে কি আছে বা দেখার মতো? শুনতে পারলাম কি ওইদিকে কিছু মানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বন্ধ আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো বললো একদম। একটাই খোলা আছে নাকি, এটা আসার জন্য। বন্ধুরা, আপনাদের এই কথাটি আমি জানাতে চাই, যদিও বর্তমানে ন্যাশনাল ফরেস্ট বা রিজার্ভ ফরেস্টগুলো সম্পূর্ণ বন্ধ আছে, অর্থাৎ 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস পুরোপুরি বন্ধ, কিন্তু আমাদের এই রামশাহী জঙ্গলে মেদলা ওয়াচ টাওয়ারে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। এখানে এখনও চালু আছে। আর একটা কথা হলো, এনারা আসছেন সেই অর্থাৎ বাংলাদেশের পূর্ব দিক থেকে, ত্রিপুরা থেকে এসেছেন কিন্তু আমাদের এই রামশাহী জঙ্গলে শুধুমাত্র জঙ্গল দেখার জন্য। আচ্ছা, আপনাদের জঙ্গল খুব ভালো লাগে। আপনারা জানেন যে এই মেদলা ওয়াচ টাওয়ারের এখানে কিন্তু আকছার অর্থাৎ সবসময় কিন্তু গন্ডার দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি শুনতে পেরেছি গন্ডার দেখতে পাওয়া যায়। গন্ডার, বাইসন, হরিণ, ময়ূর, এই 4টি পশু সাধারণত কমন এখানকার, মানে দেখতে পাবেন। আমি আজকে ইনফ্যাক্ট ময়ূরের ডাকও শুনেছি। আমি ছিলাম একটা রিসোর্টে লাটাগুড়িতে, আমরা গেটের সামনে এসে ময়ূর ডেকেছে বলে। আচ্ছা, খুব সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ, বর্তমানে আমি রয়েছি রাইনো ক্যাম্পের ঠিক সামনে। যদিও এই রিসোর্টটি বর্তমানে বন্ধ রয়েছে, এটি মেদলা ওয়াচ টাওয়ার টিকিট কাউন্টার যে রয়েছে তার থেকে একটু ভিতরে প্রবেশ করলে আপনারা এই সুন্দর রিসোর্টটি দেখতে পাবেন। এখানে বিশাল একটি পুকুর রয়েছে এবং বেশ কয়েকটি কটেজ রয়েছে, এবং এই যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু সোজা মেদলা ওয়াচ টাওয়ার চলে গেছে। একসময় এখানে হাতি নিয়ে আসা হতো এবং এখানেই হাতিকে স্নান করানো হতো, যদিও বর্তমানে নিয়ে আসা হয় না, শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর দিনে এখানে নিয়ে আসা হয়। তাছাড়া এটি মেদলা ওয়াচ টাওয়ারের সামনে একটি ক্যাম্প রয়েছে, সেখানেই হাতিকে স্নান করানো হয়। একসময় এখানে হাতিকে নিয়ে আসা হতো। বন্ধুরা, আমি এই ভিডিওর মধ্যে এই বার্তা আবার দিতে চাই যে এই পুকুর যদি সংস্কার করা হয়, এখানে যদি বোটিংয়ের ব্যবস্থা করা হয় এবং এই সুন্দর রিসোর্টটি যদি চালু থাকে, তাহলে পর্যটনের ক্ষেত্রে এই রামশাহী আরও অনেক উন্নত হবে। আমি এই ভিডিওর মাধ্যমে দাবি জানাই সরকারের কাছে, আপনারা খুব তাড়াতাড়ি এই পুকুর সংস্কার করে এবং এই সুন্দর রিসোর্টটি আবার চালু করা হোক, তাহলে দেখবেন রামশাহী আবার উন্নতির শিখরে পৌঁছে যাবে। আচ্ছা, শুনলাম যে গরুর গাড়ি করে নাকি এখানে যাওয়ার ব্যবস্থা আছে। একদম, এখান থেকে গরুর গাড়ি অর্থাৎ মোষের গাড়িতে করে রামশাহী মেদলা ওয়াচ টাওয়ার, যেখান থেকে বন্য পশুতে আপনারা দেখতে পাবেন, সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই যে মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আপনাকে প্রথমে ইকো ভিলেজে যেতে হবে, অর্থাৎ রামশাহী কালীপুর ইকো ভিলেজ রয়েছে, সেখানে যেতে হবে। সেই ইকো ভিলেজ থেকে আপনাদের মোষের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে মেদলা ওয়াচ টাওয়ারে, কিন্তু তার জন্য আপনাকে পার হেড 60 রুপিস করে যাওয়া আসার জন্য দিতে হবে। সেই রামশাহী ইকো ভিলেজ ফরেস্টের ভিতরে আছে, তার সামনে কিন্তু আপনারা বেশ কতগুলো ভিউ পাবেন, অর্থাৎ চা বাগানের সৌন্দর্য, এখানকার আদিবাসী সম্প্রদায়ের বস্তি, সেই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। একদম একদম, আপনারা প্রাইভেট কার নিয়ে যেতে পারেন। আচ্ছা, আপনি কি টুরিস্ট? আমি টুরিস্ট না, আমার এখানেই বাড়ি। আমি রামশাহীকে এক্সপ্লোর করছি, অর্থাৎ পর্যটকদের সামনে তুলে ধরছি। এখানে তো শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের লোক নয়, গোটা ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষের বাইরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এখান থেকে লোক আসছে। তো সেই জায়গাটাকে আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি যে এখানে শুধুমাত্র মেদলা ওয়াচ টাওয়ার না, শুধুমাত্র মেদলা ওয়াচ টাওয়ার নয়, এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থান, এখান থেকে আপনারা নিত্যদিন 24 ঘন্টায় গন্ডার দেখতে পাবেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে গন্ডারের দল পর্যন্ত দেখতে পারেন। হাতি, বুনো হাতির দল দেখতে পাচ্ছেন, হাতি এখানে পোষা হাতিও রয়েছে। আপনারা সুযোগ পেলে এখানকার ডিয়ার দেখতে পাবেন, হরিণ, ময়ূর তো আপনাদের আশেপাশেই ঘুরে বেড়াবে, পেখম তুলে নাচতেও পারে। বাঘ, সিংহ, চিতাবাঘ। অবশ্যই, এখানে একসময় তো এই জায়গাটা বিরাট বিখ্যাত ছিল। এটি আপনার ইতিহাসে পড়েছে লর্ড কার্জন। লর্ড কার্জনের বিখ্যাত টাইগার হান্টিং জোন ছিল এই জায়গাটা, অর্থাৎ একসময় এখানে টাইগারও পাওয়া যেত। যদিও বর্তমানে টাইগারটি এখানে পাওয়া যাচ্ছে না, কিন্তু একসময় অর্থাৎ ব্রিটিশ গ্যাজেটিয়ারে লেখা আছে যে 1904 সালে বেশ কয়েকটি টাইগার কিন্তু এখানে তিনি শিকার করেছিলেন লর্ড কার্জন। তো সব মিলিয়ে জায়গাটা খুবই বিখ্যাত। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনাদের নতুন সরকার এসছে একদম, এবং নতুন সরকারে যিনি
বনমন্ত্রী হয়েছেন একদম। বা পর্যটন, আচ্ছা। তিনি আপনাদেরই উত্তরবঙ্গ থেকে নির্বাচিত একদম, খুব ভালো কথা বলছেন। শঙ্কর ঘোষ। একদম। তা আপনারা এই যে আজকে আপনাদের জায়গাটাকে তুলে ধরার জন্য এই যে প্রচেষ্টা চালাচ্ছেন, তা আপনাদের এখানকে ভবিষ্যতে এমন কিছু সম্ভাবনা আছে যে সরকারি দপ্তরে চাকরি পাওয়ার বা ইয়ে ব্যাপার, কারণ এই সরকার তো আচ্ছা। বেকারত্ব দূরীকরণের একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, আপনাদের মনের আশা কি, আপনাদের আকাঙ্ক্ষা? আমরা শুধুমাত্র যা করতে পারি একজন দর্শক হিসেবে বা একজন সাধারণ পাবলিক হিসেবে হ্যাঁ। সরকারের কাছে দাবি তুলতে পারি, এই যে রামসাই একটা পর্যটনের একটা উন্নতির শিখরে পৌঁছানো যায়। আপনি দেখতে পাচ্ছেন এই যে উঁচু অংশটা, বাগানের মাঝখান দিয়ে একটা পথ, এটা একসময় রেলপথ ছিল। 1893 বা 1893 সালে এটা চালু করা হয়েছিল। লাটাগুড়ি থেকে 5.5 মাইল বা 8.5 কিলোমিটার একটা রাস্তা যা ফরেস্টের মধ্য দিয়ে যায়। যদি সেই রাস্তা আবার চালু করা হয় এবং একটা সুন্দর ট্রেনের কামরা, কাচের যদি কামরা তৈরি করা যায়, তাহলে পর্যটনের নতুন দিগন্ত খুলে যেতে পারে এই রামসাইতে, যেটা ভারতবর্ষে একটা আশ্চর্যকর জিনিস হতে পারে। তো সেই দাবিটা আমরা এই ভিডিওর মাধ্যমে কিংবা বনমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই, যাতে পর্যটনের আরও উন্নত ধাপ খুলতে পারে। তবে আমিও একজন পর্যটক হিসাবে এইটুকু প্রত্যাশা করছি, তার যা বক্তব্য টিভিতে শুনেছি, এখানে উন্নতির একটা আকাঙ্ক্ষা বা আশা, সে আলো জ্বলবে। কারণ উনিও স্বীকার করেছেন যে ওনার বাবাও ফরেস্টে চাকরি করতেন, আচ্ছা। ফরেস্ট সম্বন্ধে তার ভালোবাসা ছোটবেলার থেকে একটা আছে। আজকে উনি ক্ষমতা পেয়েছেন, উনি সেটাকে অগ্রগতি করবেন। আমিও একজন পর্যটক হিসাবে 100% আশাবাদী যে তার ক্রিয়াকলাপ বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানের মাঝখানে একটা উঁচু পথের মতো জায়গা, লম্বালম্বি, দুদিকে ঢালু এবং মাঝখানে উঁচু জায়গা। এই জায়গাটি আসলে কোনো পথ বা রাস্তা নয়, এটি কিন্তু এক সময়কার, অর্থাৎ আজকে থেকে প্রায় কয়েক দশক আগেকার রেলপথ। এখানে ছিল বিডিআর কোম্পানির, অর্থাৎ বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে কোম্পানির একটা ন্যারোগজ রেল লাইন। আর এই রেল লাইন চলে গেছে সোজা লাটাগুড়ি স্টেশন, অর্থাৎ লাটাগুড়ি স্টেশন থেকে রামসাই পর্যন্ত এক সময় ট্রেন চলাচলের ব্যবস্থা ছিল। আর আপনাদের এদিকে দেখাবো, এই যে রয়েছে মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট কাউন্টার, অর্থাৎ এই সামনে রামসাই বাজার থেকে কিছু দূরে, অর্থাৎ 100 মিটার দূরত্বে এই জায়গাটি মেদলা ওয়াচ টাওয়ার যাওয়ার টিকিট কাউন্টার। আর বন্ধুরা, এই যে রেলপথটি, এই রেলপথটি কিন্তু এদিকে জলদাগা নদী পার করে নাগরাকাটা দিয়ে শুল্কাপাড়া যাওয়ার পর্যন্ত কিন্তু রেল লাইন হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই রেল লাইন রামসাই থেকে বন্ধ হয়ে যায় এবং তার পরবর্তীতে এটি সংস্কার করা হয়নি। আর বর্তমানে কিন্তু এই দুর্দশা অবস্থায় পড়ে আছে। তবে আমি এই ভিডিওর মাধ্যমে এই বার্তা দিতে চাই, যদি এই ন্যারোগজ রেল লাইন আবার যদি পর্যটনের সাথে যদি খুলে দেওয়া হয় বা নতুন করে তৈরি করা হয় এই রামসাই থেকে লাটাগুড়ি পর্যন্ত, তাহলে পর্যটনের নতুন দিগন্ত খুলে যেতে পারে এই রামসাই দিয়ে। আর এই জঙ্গলের মধ্যে, অর্থাৎ গরুমারা জঙ্গলের ভিতর দিয়ে সেই রেল যদি চলে, তাহলে আমি বলবো ভারতবর্ষের অন্যতম একটি দর্শনীয় স্থান হতে পারে এই রামসাই গরুমারা জঙ্গল। আমরা যে রোডটি ধরে এতক্ষণ ধরে আসলাম, অর্থাৎ ময়নাগুড়ি থেকে রামসাইয়ের দিকে, এই জায়গাটি আসলে একসময় ভুটানের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ 1864 যখন ভুটান যুদ্ধ হয়, অর্থাৎ ইঙ্গো ভুটান যুদ্ধ, তখন এই দখল এই জায়গাটির দখল কিন্তু ইংল্যান্ডের হাতে চলে যায় বা ইংরেজদের হাতে চলে যায়। তার আগে পর্যন্ত যখন এই এলাকাটা, অর্থাৎ এই যে উত্তর দিক যদি আমরা হিসাব করি, বা তিস্তা নদীর পূর্ব দিকের প্রান্তটা পুরোটাই ছিল ভুটানের অন্তর্ভুক্ত। এই ভুটানের অন্তর্ভুক্ত থাকাকালীন সময়ে ভুটানের যে সেনাবাহিনীরা, তারা কিন্তু প্রায় হেঁটেই কিন্তু চলাচল করতো, অর্থাৎ তাদের যাতায়াতের মাধ্যম ছিল পায়ে হাঁটা, বা অনেক সময় তারা হাতি ঘোড়া এগুলো নিয়ে আসতো। তবে হাতি ঘোড়া সমস্ত সৈন্যদলের জন্য ছিল না, সেনাবাহিনীর যারা সেনা প্রধান তাদের জন্যই শুধু ছিল হাতি বা ঘোড়া। তো যখন ভুটানের সেনাবাহিনীরা রাস্তা দিয়ে হাঁটাচলা করেছিল, বিশেষ করে এই রাস্তা দিয়ে, অর্থাৎ পায়ে হাঁটা পথ ছিল, জম্পে এসেছিল তাদের ভুটান সেনাবাহিনীর একটা গড় বা জায়গা। এদিকে আসলে ফরেস্টটা পার করে এদিকে আছে টন্ডু ফরেস্ট নামে একটি জায়গা। টন্ডুতে ছিল ভুটান সেনাবাহিনীর আরেকটি ক্যাম্প। এই জলপেশ থেকে ভুটান যাওয়ার এই যে পথ, যে পথে সেনাবাহিনীরা হাঁটাচলা করেছিল, সেটাই কিন্তু ধীরে ধীরে এরকম একটা মোটা চওড়া রাস্তায় পরিণত হয়। তো আপনাদের এই কথা আমি জানাতে পারি, এই এলাকাটা যখন ভুটানের দখলে ছিল, তখন ভুটান সেনাবাহিনীদের হাঁটাচলার মাধ্যমেই কিন্তু এই পথের তৈরি। বেশি দূর না, এই ফরেস্টটা পার করলে এখানে সামনে টন্ডু ফরেস্ট, এই টন্ডু ফরেস্টেই ভুটানের আর্মিদের একটা বিশাল ক্যাম্প ছিল। আর এই জায়গাটি যে ভুটানের অন্তর্ভুক্ত ছিল, তার কয়েকটা দৃষ্টান্ত বর্তমানে কিন্তু জ্বলন্ত হয়ে আছে আমাদের এই ময়নাগুড়ি এলাকায়। যেমন ভোটপাটি নাম, ভোটপাটি যে জায়গাটার নাম রয়েছে, এটা আসলে ভুটান শব্দ থেকে কিন্তু তৈরি হওয়া। এছাড়াও আমাদের ময়নাগুড়িতে একটি মন্দির রয়েছে, যেটাকে বলা হয় পেটকাটি মন্দির। এই পেটকাটি মন্দিরের যে মূর্তি পাওয়া গেছে, যা কোষ্টি পাথরে তৈরি,
অনেকে মনে করেন, অনেক ঐতিহাসিক মনে করেন এটা ভুটান তান্ত্রিকদের অর্থাৎ তন্ত্র সাধনার একটা জায়গা ছিল, এবং তার ফলস্বরূপ যে এখানে মূর্তিটা রয়েছে ভুটানের তন্ত্র সাধনার দেবদেবীর সাথে এই মূর্তির কিন্তু বিশেষ মিল রয়েছে। এছাড়াও আমাদের রামসাই অঞ্চলের অনেক জায়গা রয়েছে যেখানে বিশেষ কয়েকটা দেবদেবীর পূজা করা হয়, যেমন কোট বাবা, ভোট ঠাকুর, ধোপ ঠাকুর বা সাহেব ঠাকুর। এই সমস্ত ঠাকুরের প্রতিকৃতির সাথে ভুটান সেনাবাহিনীর অর্থাৎ ভুটানের যে আর্মি ছিল তাদের পোশাকের একটা মিল রয়েছে। অনেক গবেষক মনে করেন যে ভুটান সেনাবাহিনীর সেই সমস্ত পোশাক বা তাদের কপি করেই কিন্তু আসলে এই সমস্ত দেবদেবীর তৈরি হওয়া বা পূজা পাঠ শুরু হয়। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রামসাই বাজারে, অর্থাৎ আমি যে এলাকাটাতে দাঁড়িয়ে আছি এখানেই একসময় ছিল রামসাই হাট। আর এই রামসাই হাট শুধুমাত্র আজকের নয়, এটা ব্রিটিশ আমল থেকেই বিখ্যাত এবং পরিচিত একটি হাট ছিল। আর এই রামসাই হাটকে কেন্দ্র করে জলঢাকার ওপারে অর্থাৎ গয়েরকাটা, শুল্কাপাড়া, এমনকি আমগুড়ি বা চালসা এই সমস্ত এলাকার সম্পূর্ণ বাজার নির্ভর করতো এই রামসাই বাজারের উপর ভিত্তি করে। এই রামসাই বাজার থেকে একসময় প্রচুর পরিমাণ পাট কিন্তু বিদেশে রপ্তানি হতো। এখান থেকেই প্রচুর শালকাঠ যেত রেল লাইনের স্লিপার তৈরি হওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আর বন্ধুরা, এখানে অর্থাৎ আমদানির মূল বিষয় ছিল কয়লা। আর এই কয়লা সাধারণত অর্থাৎ চা ফ্যাক্টরি কিংবা এখানে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের রান্নার জ্বালানির কাজে কিন্তু ব্যবহার করা হতো। আর চায়ের প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের, যে এখানে যে চা অর্থাৎ বর্তমানে চা বাগান দেখা যাচ্ছে, এই চা বাগান কিন্তু আজকে নয়, এই চা বাগান আজকে থেকে প্রায় 150 বছর আগের অর্থাৎ 1874-75 সেই সময় এখানে চা বাগানের প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এই চা বাগানের প্রতিষ্ঠা করার জন্য ছোটনাগপুর, রাঁচি বা সাঁওতাল পরগনা থেকে প্রচুর পরিমাণ ওরাও, মুন্ডা এই সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এসেছিলেন। এবং এক সময় এই জায়গাতে মানুষ আসার ঢল এতটাই বেশি হয়েছিল যে ব্রিটিশ গেজেটিয়ে লেখা আছে যে এরকম মানুষ আসার ঢল, অর্থাৎ এখানে যে সমস্ত মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন এরকম আর ভারতবর্ষের কোথাও দেখা যায়নি। তো সব মিলিয়ে বলতে পারি এই রামসাই হাট একটা ঐতিহ্য বহন করে চলছে। ব্রিটিশ আমলের পরিচিত একটি হাট হলো এই রামসাই হাট। আর আপনাদের যে কথাটা বলবো, এই রামসাই থেকে 100 মিটার উত্তর দিকে হেঁটে গেলে কিন্তু আপনারা পাবেন এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট কাউন্টার। এটি হলো মেদলা ওয়াচ টাওয়ারের দিবা ভ্রমণের অনুমতি প্রদান কেন্দ্র বা টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা দিনে 4টি শিফটে টিকিট পেয়ে যাবেন, তবে 3টি শিফটে গেলে আপনার টিকিট পড়বে মাত্র 10 টাকা। আর একটি বিশেষ শিফট রয়েছে যেখানে আপনাকে দিতে হবে 90 টাকা পার হেড। বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটি সকল পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেননা গরুমারা জঙ্গলের একমাত্র এই জায়গাটিতে আপনারা সবসময় বন্য পশু দেখতে পাবেন। এখানে গেলে আপনারা গন্ডার, বাইসন, বুনো হাতি, বুনো শূকর কিংবা ময়ূর ও নানা রকম পাখির দেখা পেয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে রামসাইয়ের মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। পার হেড 3টি শিফটে, অর্থাৎ এমন 3টি শিফট রয়েছে যেখানে আপনাদের টিকিটের মূল্য দিতে হবে মাত্র 10 টাকা। তবে আরেকটি বিশেষ শিফট রয়েছে যেখানে আপনাকে দিতে হবে প্রায় 90 টাকা জন প্রতি। তবে এই টিকিটের সাথে আপনারা পেয়ে যাবেন একটি চটের সুন্দর ব্যাগ এবং পাশাপাশি আপনারা ট্রাইবাল ড্যান্স দেখার সুযোগই কিন্তু পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই জায়গাটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার পিছনে আরেকটি বিশেষ কারণ রয়েছে, যেটি হলো মোষের গাড়িতে সাফারি, অর্থাৎ মোষের গাড়িতে করে আপনারা কিন্তু মেদলা ওয়াচ টাওয়ারের পৌঁছাতে পারবেন। আর বন্ধুরা, এখান থেকে টিকিট কাটার পর আপনাদের এই পথে যেতে হবে। এই পথে 3 কিলোমিটার গেলে আপনারা পেয়ে যাবেন কালীপুর ইকো ভিলেজ, যেখান থেকে আপনাদের মোষের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে মেদলা ওয়াচ টাওয়ার। বন্ধুরা, বর্তমানে আমরা মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, অর্থাৎ রামসাই বাজার থেকে মেদলা ওয়াচের টিকিট পেতে আমরা এই পথটি ধরে যাচ্ছি মেদলা ওয়াচ টাওয়ারের দিকে। রামসাই বাজার থেকে আপনারা যখন ইকো ভিলেজ বা মেদলা ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাবেন তখন দেখবেন এত সুন্দর একটা চা বাগান রয়েছে। যারা সাউথ বেঙ্গল থেকে আসবেন বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে যে সমস্ত এলাকায় চা বাগান নেই, আপনারা যদি এই চা বাগানের একবার সৌন্দর্য উপভোগ করেন তাহলে মোহিত হয়ে যাবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যারা বাইরের থেকে পর্যটক আসে, যেমন বিদেশ থেকে অর্থাৎ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারা কিন্তু এই চা বাগানের সৌন্দর্য দেখে সত্যি অভিভূত হয়ে যায়। অর্থাৎ রামসাই আসতে শুধুমাত্র মেদলা ওয়াচ টাওয়ার নয়, জলঢাকা পিকনিক স্পট নয়, রামসাই আসতে আপনাদের এই চা বাগানও কিন্তু আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু। বন্ধুরা, বর্তমানে আমি আছি রামসাই এলাকার একটি চা বাগানের ভিতরে।
আর এখানকার মানুষের প্রধান জীবিকা নির্বাহ করেন কিন্তু চা বাগানে শ্রমিকের কাজ করে। এখানকার মানুষের প্রধান জীবিকাই হলো চা বাগানে কাজ করা কিংবা চা ফ্যাক্টরিতে কাজ করা। চলুন আজকে আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি এখানে এই চা পাতা তোলার একটা সুন্দর দৃশ্য। দিদি, আপনারা চা পাতা তুলছেন এখানে? এটা কোম্পানির আন্ডারে কাজ হচ্ছে এখানে? সকাল কটার দিকে শুরু হয়? 7টা থেকে শুরু হয়। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আর এভাবেই আমরা চা বাগানে কাজ করা শ্রমিকদের সাথে দুই এক কথা আলোচনা করে নিই। তাদের জীবন জীবিকা সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা জন্মে। চা বাগানে এবং চা ফ্যাক্টরিতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ হয়। এরপর আমরা পৌঁছে যাই কালীপুর ইকো ভিলেজে, যেখান থেকে মোষের গাড়িতে করে আপনাদের নিয়ে যাওয়া হবে মেদলা ওয়াচ টাওয়ারে। কালীপুর ইকো ভিলেজে পৌঁছানোর পর আপনার কেনা টিকিটটি আবার এখানে যাচাই করে নেওয়া হবে। পাশাপাশি আপনাকে একটি রেজিস্টারে অ্যারাইভাল এবং ডিপার্চারের সিগনেচার করতে হবে। বন্ধুরা, বর্তমানে আমরা আছি রামশাই ইকো ভিলেজে। এই যে আপনারা ছোট ছোট কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু আপনারা ভাড়া করে, অর্থাৎ এই রুমগুলো ভাড়া করে আপনারা কিন্তু থাকতে পারবেন। এবং বর্তমানে এই রুমগুলো ভাড়া করার একটা ওয়েবসাইট রয়েছে WBSFDA। সেই ওয়েবসাইট গিয়ে আপনারা কিন্তু আপনার জন্য কাঙ্ক্ষিত রুমটি বুক করতে পারেন। অর্থাৎ আপনি যদি প্রকৃতির কোলে থাকতে চান, গাছের কোলে অর্থাৎ ঘন জঙ্গলের মাঝখানে থাকতে চান, বন্য পশুদের সাথে থাকতে চান, যেখানে বন্য পশুদের সাক্ষাৎ কিন্তু প্রত্যেক রাতে আপনারা পেয়ে যেতে পারেন, এরকম পরিবেশে থাকতে চাইলে, আপনি রোমাঞ্চকর অনুভূতি নিতে হলে আপনাকে থাকতে হবে রামশাই ইকো ভিলেজে। অর্থাৎ আপনারা যদি ডুয়ার্সে ঘুরতে আসেন, তাহলে এই গরুমারা জঙ্গল অর্থাৎ লাটাগুড়ি রামশাই গরুমারা জঙ্গলের কোলে, ঠিক গভীর জঙ্গলের ভিতরে আপনারা এই রামশাই ইকো ভিলেজে থাকতে পারবেন। আর একটা কথা বলি, মেদলা ওয়াচ টাওয়ার যাওয়ার জন্য যে মোষের গাড়ি রয়েছে, রামশাই বাজারের ওখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আপনাকে এই রামশাই ইকো ভিলেজে এখানে আসতে হবে। আসার পর এখানে মোষের গাড়ি রয়েছে অনেকগুলো, সেই মোষের গাড়িতে করে আপনারা যেতে পারবেন মেদলা ওয়াচ টাওয়ার। চলুন তাহলে আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি বর্তমানে মেদলা ওয়াচ টাওয়ার। এরপর আমরা প্রবল উত্তেজনা নিয়ে মোষের গাড়িতে উঠে পড়ি। আর মোষের গাড়িতে উঠে গাইডের মুখ থেকে বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারি। তার কথা শুনতে শুনতে আমরা কিছুক্ষণের মধ্যেই মেদলা ওয়াচ টাওয়ারের বেস ক্যাম্পে পৌঁছে যাই। এই ক্যাম্পটিতে বর্তমানে বেশ কয়েকটি হাতি রয়েছে, পাশাপাশি রয়েছে হস্তি শাবক। যদি সুযোগ হয় তাহলে আপনারা এখানকার হস্তি শাবকগুলিকেও দেখতে পারবেন। এখান থেকে আপনাদের প্রায় 200 মিটার পথ হাঁটতে হবে, তাহলে আপনারা মেদলা ওয়াচ টাওয়ার পেয়ে যাবেন। আজ কোনো বিশেষ দিন বা তিথি ছিল না, কিন্তু প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন। আর আমরা হেঁটে যাওয়ার সময় দুধারে অনেক ময়ূর দেখতে পেয়েছি। এই হাঁটা পথের দুধারে তারজালি দেওয়া ছিল, পাশাপাশি একটি হাতি আমাদের পাহারা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তাই বন্য পশুর কোনো ভয় নেই। বন্ধুরা, আমরা এই মেদলা ওয়াচ টাওয়ারে পৌঁছানোর সাথে সাথে একটি বিশাল বড় গন্ডার আমাদের পাশ থেকে দৌড়ে জঙ্গলের ভিতর ঢুকে গেল। এরপর আমরা টাওয়ারের উপর উঠে মহাপ্রতীক্ষায় ছিলাম কখন গন্ডারটি আবার বেরিয়ে আসবে। বন্ধুরা, গন্ডারের জন্য অপেক্ষা করতে করতে এখানকার শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে আমরা আরাম বোধ করছিলাম। হঠাৎ এমন সময় একজন চেঁচিয়ে উঠে বলল, ওই যে দূরে এক পাল বুনো হাতি। আর আমরা সবাই তখন সেদিকে তাকিয়ে সেই বুনো হাতির দলকে দেখলাম। ওই যে দূরে ঘাস বন, সেখানে একদল বুনো হাতি ছিল। এখানে সারাক্ষণ একটি ঠান্ডা বাতাস বয়ে যায়। এই মূর্তি নদীর ঠান্ডা বাতাস আপনার গা শীতল করিয়ে দেবে। বন্ধুরা, আজ আমরা দেখতে পেয়েছি বুনো হাতি, বুনো শুয়োর, বাইসন, গন্ডার, ময়ূর সহ নানা রঙের পাখি। বন্ধুরা, বর্তমানে আমরা মেদলা ওয়াচ টাওয়ার থেকে নেমে পায়ে হেঁটে এখন যাচ্ছি আমরা যেখানে মোষের গাড়ি থেকে নেমেছি সেই জায়গা পর্যন্ত। প্রায় 200 মিটার আমাদের হাঁটতে হয়। আমরা আজকে মেদলা ওয়াচ টাওয়ার থেকে কী দেখতে পেলাম? আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি একশৃঙ্গ গন্ডার, দেখতে পেয়েছি বুনো হাতির পাল, দেখতে পেয়েছি শূকর এবং শূকর ছানা, বাদর, ময়ূর, এছাড়াও অন্যান্য নানা রঙের পাখি, পরিযায়ী পাখি। বন্ধুরা, ইচ্ছা না থাকলেও আবার আমাদের ফিরে আসতে হলো কালীপুর ইকো ভিলেজ। আচ্ছা দাদা, আমরা যে রামশাই মেদলা ওয়াচ টাওয়ারে যাবো, অর্থাৎ মোষের গাড়িতে করে যাবো, এটা খুবই একটা রোমাঞ্চকর বিষয়। তো এই মোষের গাড়িতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এখানে রামশাই বলে জায়গা আছে, একদম। এখানে আমাদের মেদলা ওয়াচ টাওয়ারের অনুমতি প্রদান কেন্দ্র আছে, অর্থাৎ টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার। সেখান থেকে আপনি টিকিটটা সংগ্রহ করতে পারবেন
এখানে 4টা স্লট আছে, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত। আচ্ছা, সকালের যে স্লট আছে, সকালের 2টো স্লট, একটা আছে 6টা থেকে 7:30, সেটা টিকিট পাবেন আপনি 5টা থেকে 6টা অবধি। আচ্ছা একটা স্লট আছে 9টা থেকে 10:30, সেটার টিকিট পাবেন আপনি 8টা থেকে 9টা অবধি। আচ্ছা দুপুরে একটা স্লট আছে, দুপুরে আপনার টিকিটটা দেওয়া হয় 1টা থেকে 2টো অবধি, সেটা ঘোরানো হয় 2টো থেকে 3:30 অবধি। একদম। বিকেলে লাস্টের স্লটটা, সেটার টিকিট দেওয়া হয় 3টে থেকে 4টা অবধি, ওটা ঘোরানো হয় 6:30 থেকে 6টা অবধি। আচ্ছা থ্যাংক ইউ। এবার বলবেন টিকিটের মূল্য, অর্থাৎ আমাদের কত পার হেড একজন কত করে দেবে? প্রথমে যে 3টে স্লট আছে আপনার, সকালে 2টো এবং দুপুরে একটা, সেই টিকিটের স্লটের দাম হচ্ছে পার হেড 10 রুপিস, 10 টাকা আচ্ছা টিকিটের দাম। টিকিটের দাম। সঙ্গে গাইড চার্জ 1 থেকে 6 জন পর্যন্ত, যদি আপনি একজন আসেন বা 6 জন আসেন, 6 জন পর্যন্ত আপনার 350 টাকা নেওয়া হবে গাইডের চার্জ। আচ্ছা এবং ওখান থেকে এখানে কিছু দূর আসার পর কালীপুর বলে জায়গাটা আছে, সেখান থেকে আপনাকে মোষের গাড়িটা সংগ্রহ করতে হবে। তার জন্য জনপ্রতি 60 টাকা করে লাগবে, আবার 60 টাকা দিতে হবে। হ্যাঁ একদম। আপ অ্যান্ড ডাউন আর কি। আর বিকেলের যে টিকিটটা আছে সেটা একটু আলাদা, সেটা আপনার 90 টাকা করে পার হেড টিকিটটা নেওয়া হয়, যেহেতু এই বিকেলের প্যাকেজে আপনার ট্রাভেল ডান্সটা অ্যাড থাকে একদম। এটার মধ্যে, এই জন্য বিকেলের টিকিটের রেটটা একটু বেশি, 90 টাকা। বাদ বাকি গাইড চার্জ এবং মোষের গাড়িটা সেম থাকে। আচ্ছা এই যে সময়সূচিটা, সেটা কি সারা বছর একই থাকে না চেঞ্জ হয়? চেঞ্জ হয়ে যায়। এটা আপনার হচ্ছে এখন যে সময়সূচিটা আছে, এটা মার্চের থেকে অক্টোবর পর্যন্ত। 1 অক্টোবর থেকে আবার মার্চ পর্যন্ত অন্য টাইম স্লট চালু হবে, সেটা আমাদের টিকিট কাউন্টার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা আমরা তো জানি যে বর্তমানে সমস্ত রিজার্ভ ফরেস্ট বন্ধ চলছে, অর্থাৎ 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর 3 মাস প্রত্যেকটা ফরেস্ট বন্ধ আছে, রামশাহী খোলা আছে। এটা পাবলিক তো অনেকে জানে না, তো পাবলিককে জানানোর জন্য আপনি কি বলবেন? এটা জানানোর জন্য বলছি যে আমাদের এই ওয়াচ টাওয়ারটা যেহেতু জঙ্গলের বাইরে থাকে আর কি, বাইরে পড়ছে, এবং এটা আপনি বাইরে থেকেই যেতে পারবেন, পশুদের কোনো ডিস্টার্ব হবে না। তাই এটা গভর্নমেন্ট এবার 12 মাস খোলা রেখেছে। আপনারা এখানে এসে এই সময়টা ঘুরতে পারবেন, এবং এখানে এখন সব বছরে 3 মাস যে বন্ধ থাকে জঙ্গলটা, আপনি সবসময় এখানে সুযোগটা পাবেন এসে ঘোরার। আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা শেষ পর্যন্ত ভিডিও শেষ করে আগে একটা কথা বলবো, যে আপনারা যদি এই রামশাহী মেদলা ওয়াচ টাওয়ারে আসতে চান, তাহলে আপনাকে কি করে আসতে হবে? আপনি ময়নাগুড়ি স্টেশনে নামলে ময়নাগুড়ি থেকে টোটো বা ছোটো কোনো গাড়ি করে আপনাকে প্রথমে আসতে হবে রামশাহী বাজারে। রামশাহী বাজারের ঠিক পাশেই, অর্থাৎ রামশাহী বাজারের শেষ প্রান্তে, এখানে আপনার পেয়ে যাবেন মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনাকে আসতে হবে রামশাহী কালীপুর ইকো ভিলেজ, এবং এখান থেকেই মোষের গাড়িতে করে আপনাকে নিয়ে যাওয়া হবে রামশাহী মেদলা ওয়াচ টাওয়ারে। আর বন্ধুরা, আপনারা যদি রামশাহীতে থাকতে চান বা রাত কাটাতে চান, তাহলে কোথায় থাকবেন? যেমন ধরুন এই যে রিসোর্টটি রয়েছে রাইনো ক্যাম্প, যদিও বর্তমানে এটি বন্ধ রয়েছে। এছাড়াও রয়েছে বন্য পরিচয়, রয়্যাল চিট সহ একাধিক রিসোর্ট। তবে আমি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট যে অফারটি বলছি বা যে রিসোর্টের নাম বলছি, সেটি হলো বনবিতান। এই রিসোর্টটি রামশাহী বাজার থেকে মাত্র 50 মিটার উত্তরে, অর্থাৎ মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট কাউন্টারের ঠিক সামনে। এই রিসোর্টটির নাম হলো বনবিতান রিসোর্ট। বন্ধুরা, বর্তমানে আমি আছি রামশাহী বনবিতান রিসোর্টে। তো রিসোর্টে আমার সাথে আছে রিসোর্টের কর্ণধার অলোক রায়। তো অলোক ভাই এই রিসোর্টটি সম্বন্ধে আপনাদের বলবে যে এখানে ভাড়া কেমন, এখানে কি কি রুমের ব্যবস্থা আছে, এবং আর কি কি পাওয়া যাবে এখানে রুমে। সকলকে নমস্কার। আমাদের বনবিতানের এক একটা রুমের প্রাইস হচ্ছে আমাদের 2500 টাকা করে, 2500 টাকা। আমাদের রুমে যেমন এসি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখান থেকে যে সমস্ত পর্যটক বাইরে থেকে আসবে, আমাদের পাশেই জাস্ট 10 মিটার বলা চলে, 10 মিটার একদম একদম খুব কাছে, অর্থাৎ এই বনবিতান রিসোর্ট থেকে বেরিয়ে কয়েক পা হাঁটলেই কিন্তু 10 মিটার দূরেই জাস্ট আমাদের মেদলা প্রবেশদ্বার, যে গরুমারা জাতীয় উদ্যানের অন্যতম বিখ্যাত ওয়াচ টাওয়ার মেদলা ওয়াচ টাওয়ার। মেদলা ওয়াচ টাওয়ার যাওয়ার একদম যে টিকিট কাউন্টার, জাস্ট 10 মিটার পা ফেললেই সেখানে টিকিট কাউন্টারে পৌঁছে যেতে পারবে। আর এখানে বিশেষত রাতের বেলা প্রায়শই গন্ডার হাতি আমাদের রিসোর্টের প্রাচীরের পিছন দিকে চলে আসে। বিভিন্ন পর্যটক এখানে থেকেছে, আমাদের পেজের রিভিউ দেখলে বুঝতে পারবেন, তারা সেই অভিজ্ঞতা শেয়ার করেছে। তো এতটুকু বলবো, জাস্ট সব কিছু মিলিয়ে বাস আপনারা আসলে সকলকে ভালোই লাগবে আর কি। একদম আমরা আমন্ত্রণ জানাই। আপনারা যদি রামশাহী বা ডুয়ার্সি আসেন, ডুয়ার্সি যে কোনো জায়গায় আসুন, অলোক ভাই আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করে। এমনকি আপনারা যদি অন্য বিষয়ে পরামর্শ চান, তাহলে সে বিষয়েও আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে অলোক ভাই। এখানে যে রুমগুলো আছে, আমি রুমের ভিতরে আপনাদের সম্পূর্ণ দৃশ্য আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখানকার রুম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার টয়লেট বাথরুম এভরিথিং ইজ ফাইন। এবং অলোক ভাই সবচেয়ে যেটা ভালো আর কি, সবাইকে হেল্প করে, সহযোগিতা করে, একদম নির্দ্বিধায় খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে এখানকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু তুলে ধরতে পারবে। তো আসুন আপনারা এই বনবিতান রিসোর্টে অর্থাৎ রামশাহীতে ঘুরতে আসলে এখানে একবার থাকতে হবে। আচ্ছা অলোক ভাই, এখানে তো আমরা
থাকার জন্য দর্শকদের বা পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? একদম পর্যটকেরা যেমন ধরনের খাওয়া চাইবে তা ঠিক তেমনটাই আমরা পরিবেশন করার চেষ্টা করি। যেমন এখানকার সব থেকে বিখ্যাত যেটা জল ঢাকার বড়লি মাছ, আচ্ছা আচ্ছা, দেশি মুরগির মাংস, কোলা পাতে খাওয়া পরিবেশন। আমরা সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং আপনি নিজেই দেখলেন যে আমাদের রুমের একদম ঝাঁ চকচকে যা পরিষ্কার। কিছু আছে, খাওয়া দাওয়া আমরা তেমনটাই দেওয়ার চেষ্টা করি। গিয়ে আমাদের অতিথিরা যারা এখানে বনবিতানে আসেন তাদের যেরকম যেরকম খাওয়া দাওয়ার অর্ডার থাকে সেরকম ভাবেই আমরা পরিবেশন করি। একদম আপনারা পছন্দসই খাবারের আদেশ করবেন বা অর্ডার করবেন এবং এনারা সেই ব্যবস্থা আপনাদের করে দেবে। যদি এই বনবিতান রিসোর্টে কেউ থাকতে চায় তার জন্য যোগাযোগের কি উপায় রয়েছে? যোগাযোগ নাম্বার আমার যেটা রয়েছে 6296144731। আরেকবার রিপিট। 6296144731। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো সময় দিনরাত 24 ঘন্টা খোলা থাকে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। বনবিতান রিসোর্টে কোনো ফেসবুক পেজ? হ্যাঁ, বনবিতান রিসোর্ট ফেসবুক পেজ রয়েছে। বনবিতান রিসোর্ট সার্চ করলেই, রামসাই লিখলে আপনারা বনবিতান রিসোর্ট ওই ফেসবুক পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, দেরি কিসের, তাড়াতাড়ি টিকিট বুক করে চলে আসুন রামসাই গরুমারা ন্যাশনাল পার্কে। আর হ্যাঁ, যোগাযোগ করে আসবেন, আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন রুম ফাঁকা আছে কিনা। বন্ধুরা, ময়নাগুড়ি ব্লকের সর্বশেষ গ্রাম রামসাই, আর রামসাইয়ের ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশ নিয়ে তৈরি করা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।